তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, কজন এসছে? 48। আচ্ছা, আমি শুরু করে দেই, হ্যাঁ, নাহলে দেরি হয়ে যাবে। ওকে, সো তোমাদের এক্সপেরিমেন্ট 1 হচ্ছে এক্সট্রাকশনের উপরে। হ্যাঁ, এক্সট্রাকশন তোমরা ম্যাথ ট্রান্সফার 1 এ পড়বা, কিন্তু একটু শেষের দিকে পড়বা। ওকে, তো আমরা নতুন একটা এক্সট্রাক্টর সম্পর্কেও জানবো, যে সক্সলেট এক্সট্রাক্টর, এবং আমরা অয়েলকে এক্সট্রাক্ট করব ফ্রম অয়েল কেক। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আজকের টাইটেল। অবজেক্টিভ আছে দুইটা। একটা হচ্ছে যে পার্সেন্ট এক্সট্রাকশন অফ অয়েল, এটা কত হয়, কতটুকু আমরা এক্সট্রাক্ট করতে পারি, ওইটা শিখবো। আরেকটা হচ্ছে পার্সেন্ট রিকভারি অফ সলভেন্ট, যে সলভেন্ট দিয়ে আমরা রিকভার করব অয়েলকে, সেই সলভেন্টটা আবার সরি এক্সট্রাক্ট করব অয়েলকে, সেই সলভেন্টটাকে আবার রিকভার করতে হয়, তা না হলে কি ওটা তো নষ্ট করে লাভ নাই, তাই না? বারবার ইউজ করতে পারলেই আমাদের জন্য ভালো। এই কারণে ওটাকে পার্সেন্ট রিকভারি কতটুকু করা সম্ভব সেটাও আমরা দেখবো। আচ্ছা, যেহেতু তোমাদের ম্যাথ ট্রান্সফারে এখনো এক্সট্রাকশনটা পড়ানো হয়নি, এই জন্য আমি খানিকটা, এটা হচ্ছে সলিড লিকুইড এক্সট্রাকশন, এটার খানিকটা থিওরিটিক্যাল নলেজ তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এক্সট্রাকশন লিকুইড লিকুইড হতে পারে, সলিড লিকুইড হতে পারে। হ্যাঁ, তো আমাদের এই এক্সপেরিমেন্টে হচ্ছে আমরা সলিড লিকুইড এক্সট্রাকশনটা শিখবো, এটাকে আবার লিচিংও বলে। ঠিক আছে, তো এটাতে আসলে কি হয় সেটা ফিগারটাতে একটু খেয়াল করো, যে একটা সলিড ম্যাট্রিক্স আছে বা সলিড ম্যাটেরিয়াল আছে। ওকে, তো সেই সলিড ম্যাটেরিয়ালের ভেতরে দেখো এক্সট্রাক্ট গুলি, এই যে ইয়েলো কালারের রাউন্ড যে সাইজের জিনিসগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আমার এক্সট্রাক্ট বা সলিউট, যেটা আমার দরকার। ঠিক আছে, এক্সপেক্টেড, ওগুলোকে আমি এক্সট্রাক্ট করতে চাই। কাকে দিয়ে করব? সলভেন্ট দিয়ে করব। তো আমি সলিড বস্তুটাকে যদি এই সলভেন্টের ভেতরে ডুবাই দেই, তাহলে কি হবে, সিলেক্টিভিটির কারণে আমার এই এক্সট্রাক্ট যেগুলি, ওগুলি সলভেন্টের ভেতরে চলে আসবে। দেখেছো সেকেন্ড পিকচারটাতে দেখা যাচ্ছে যে আমার সলিড ম্যাট্রিক্স থেকে সলিউট গুলি আস্তে আস্তে ডিসলভ করে সলভেন্টের ভেতরে চলে এসেছে। ঠিক আছে, কিন্তু পুরাটা কি এসেছে? পুরাটা কিন্তু আসে নাই। এই জন্য পার্সেন্ট এক্সট্রাকশন বলে একটা জিনিস থাকে, যে আমার সলিডের ভেতরে টোটাল যতটুকু সলিউট ছিল তার কত পার্সেন্ট আমি বের করতে পারলাম। ঠিক আছে, তো ওইটা হচ্ছে যে তোমার কি হয়, আলটিমেটলি সলভেন্টটা এই এগুলাকে ডিসলভ করে নিয়ে সলিড ম্যাট্রিক্স থেকে বের হয়ে আসে। ঠিক আছে, বের হয়ে আসলে এরপরে আমরা কি করি, জাস্ট সলভেন্টটাকে আর এই সলিড গুলাকে আলাদা করলেই আমরা তখন এই সলিড গুলাকে পাবো প্রোডাক্ট হিসাবে। ওকে, তো এটা হচ্ছে এক্সট্রাকশন। তো এখানে সলিউবল সলিউটকে রিমুভ করা হয় একটা সলিড ম্যাট্রিক্স থেকে সলভেন্ট ইউজ করে। মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল হচ্ছে কফি। আমরা যে গ্রাউন্ড কফি বিনস যেগুলি থাকে, ওদের সিডস থেকে বা বিনস থেকে কফিটাকে এক্সট্রাক্ট করি। টি লিভস থেকে টি এর সলিউট গুলাকে আমরা এক্সট্রাক্ট করি। এগুলা হচ্ছে সব থেকে ফ্যামিলিয়ার এক্সাম্পল আমাদের ডে টু ডে লাইফে। আবার কমপ্লেক্স মিক্সচার অফ কেমিক্যালস, যেটা কফি বা টি থেকে এই জিনিসগুলোকে এক্সট্রাক্ট করে, সেগুলো হচ্ছে স্মেল, টেস্ট, ফিজিওলজিক্যাল ইফেক্ট, সব ধরনের জিনিসই আসলে এক্সট্রাক্টেড হয় বা লিস্ট আউট করে। তো এই লিচ আউট করে ফেলার কারণেই আমরা আসলে হট ওয়াটারের ভেতরে ওই সলিড যে জিনিসগুলি, টি বা কফি এর যে আমাদের নির্যাসটা আমরা ড্রিঙ্ক করি, ওই জিনিসটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, সো ওটা হচ্ছে লিচিং এর একদম খুব কমন একটা এক্সাম্পল। সলিউট হচ্ছে ইনিশিয়ালি পার্ট অফ দ্য সলিড, সলিডের ভেতরে একটা পার্ট হিসাবে সলিউটটা থাকে, এবং তারপরে লিকুইডে সে আস্তে আস্তে ডিসলভ করে। ঠিক আছে, এটা হচ্ছে খুব জেনারেলি যদি আমি এক্সট্রাকশন প্রসেসটাকে ব্যাখ্যা করতে চাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস ছিল আমাদের, সেটা হচ্ছে সক্সলেট এক্সট্রাক্টর। এই এক্সট্রাক্টর একটা বিশেষ ধরনের এক্সট্রাক্টর, যেটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে থাকি। এটা অরিজিনালি ডিজাইন করা হয়েছিল একটা লিপিডকে এক্সট্রাক্ট করার জন্য সলিড ম্যাটেরিয়াল থেকে। জেনারেলি ইউজ করা হয় যখন হচ্ছে যে ডিজায়ার্ড কম্পাউন্ডের একটা লিমিটেড সলিবিলিটি থাকে। লিমিটেড সলিবিলিটি মানে হচ্ছে তোমাকে বারবার সলভেন্ট দিতে হবে। ঠিক আছে, একবার সলভেন্ট দিয়ে তুমি খানিকক্ষণ রেখে দিলা, তারপরে ওটাকে ফিল্টার আউট করে ফেললা, এক্ষেত্রে কিন্তু তোমার ওই ডিজায়ার্ড যে যতটুকু তোমার পাওয়ার কথা এক্সট্রাক্ট, অতটুকু তুমি পাবা না, বিকজ অফ সলিবিলিটি কম, লিমিটেড। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি এটাকে ইউজ করি। এর ওয়ার্কিং প্রিন্সিপালটাই এমন যে ঘুরে ঘুরে সে বারবার সলিউটটা সলিডের সঙ্গে মিক্সড হয়, এক্সট্রাক্ট করে, আবার যায়, এভাবে করে
রিপিটেড হতে থাকে সাইকেল, ঠিক আছে, অটোমেটিক্যালি হয়, এজন্য এটা একটু বিশেষ ধরনের এক্সট্রাক্টর। এবং ইমপিউরিটি বলতে এখানে আসলে সলিড বস্তুটাকে বোঝানো হয়েছে, যে সলিডের ভেতরে আমার এক্সট্রাক্টটা থাকে বা সলিউটটা থাকে, ওকে ওকে আমি চাই না, ঠিক আছে, আমি শুধু এক্সট্রাক্টটাকেই চাই বা সলিউটটাকেই চাই। ইমপিউরিটিকে ও নিবে না। যে সলভেন্ট থাকবে সেই সলভেন্টে ইমপিউরিটিটা ইনসলিউবল হবে বা ডিসলভ হবে না। ওকে, ইট অ্যালাউস ফর আনমনিটরড অ্যান্ড আনম্যানেজড অপারেশন, মানে তুমি সকালবেলা চালাই দিয়ে চলে গেলা, বিকালবেলা আইসা ওটার অফ কইরা তারপরে তুমি ডেটা কালেক্ট করলা, এটা তুমি করতে পারো, এটাকে সব সময় মনিটর করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। এবং প্রত্যেকবার রিসাইক্লিং হয়, মানে সলভেন্ট যেটা ওটা প্রত্যেকবার রিসাইক্লিং হয়ে আবার পুনরায় আরেকটা লুপ ক্রিয়েট করে। এটার আমরা ব্যাখ্যা করব একটু পরেই, এটার ডেসক্রিপশনে যাব, ঠিক আছে। তো এই যে বিশেষ ধরনের যে এক্সট্রাক্টরটা সক্সলেট এক্সট্রাক্টর, এটা আবিষ্কার করেছেন এই বিজ্ঞানী, উনি একজন জার্মান সায়েন্টিস্ট, এবং এটা হি ইনভেন্টেড দ্য এক্সট্রাক্টর ইন 1879, ঠিক আছে। এটা লিপিড এক্সট্রাক্ট করার জন্য ফার্স্ট এটাকে ইনভেন্ট করা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি এক্সপেরিমেন্টাল সেটআপের একটা যেটা তোমাদের ল্যাব শিটেও আছে, ল্যাব শিট তোমাদের কাছে থাকার কথা, তো যদি ওপেন করো দেখতে পাবে এরকম একটা তোমাদের দেওয়া আছে, ড্রয়িং তোমাদের দেওয়া আছে, ওখান থেকে কপি করেছি, ঠিক আছে। তো এখানে একটা হিটার আছে দেখো, আর এটা হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক, ঠিক আছে, হিটারের উপরে রাখা। এই ফ্লাস্কের ভেতরে আমি সলভেন্ট নেই, আমাদের এক্ষেত্রে সলভেন্ট হচ্ছে এনহেক্সান। ওকে, সলভেন্ট নেই, এগুলো দেখবো আমরা এরপরে, সব ছবি টবি দেখবো, ভিডিও দেখবো, আগে আমরা এটা দেখে নিই যে এক্সপেরিমেন্টাল সেটআপটা আসলে কিভাবে কাজ করে, বা এই সক্সলেট এক্সট্রাক্টর যেটা এটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এটা রেকর্ডিং দেই নাই না আমি, ভুলে গেছি, দাঁড়াও রেকর্ড করতে হবে। রেকর্ড হচ্ছে কিনা, পজ রেকর্ডিং, হ্যাঁ রেকর্ড জি হচ্ছে। ম্যাম, হচ্ছে রেকর্ড। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এখানে হিটারে হিট আপ করছি, সলভেন্টটা কি হবে, ভ্যাপর ফর্মে যাবে, ঠিক আছে। ভ্যাপর ফর্মে গিয়ে সে উঠবে কোথা থেকে, সে উঠবে এই লাইনটা দিয়ে, ঠিক আছে, এটাকে ভ্যাপর লাইন বলছে। ভ্যাপরটা এই লাইন দিয়ে উঠে একেবারে এই যে উপরে একটা কন্ডেন্সার আছে, হ্যাঁ, অ্যালিন কন্ডেন্সার বলে এটাকে, একটা বিশেষ ধরনের কন্ডেন্সার, এটাও আমরা দেখবো আসলে এটা কি। তো এই কন্ডেন্সারে যায়, কন্ডেন্সারে কি হয়, একটা কুলিং স্ট্রিম থাকে না, এখানে কুলিং স্ট্রিম হচ্ছে আমার ওয়াটার, নর্মাল ওয়াটার, যেটা রুম টেম্পারেচার ওয়াটার, ও ইনলেট দিয়ে ঢুকে আর উপর দিয়ে আউটলেট দিয়ে বের হয়, এখানে নিচ দিয়ে ঢুকে আর উপর দিয়ে বের হয়, ঠিক আছে। কন্ডেন্সার সবসময় যদি এরকম ভার্টিক্যাল পজিশনে থাকে বা ইনক্লাইন্ড পজিশনে থাকে, তাহলে কুলিং ওয়াটারকে আসলে নিচ থেকেই ঢুকতে হয়, তা না হলে ও তো উপর থেকে যদি ঢুকতো তাহলে কি হতো, গ্র্যাভিটির কারণে ও সরাসরি নিচ থেকে খুব দ্রুত ড্রেইন আউট করে যেত, তখন আর এই যে এখানে যে একটা হিট ট্রান্সফার হওয়ার কথা, ওই হিট ট্রান্সফার করার জন্য একটু যে সময় দরকার ওটা আর সে পেত না, ঠিক আছে। এই জন্য আমরা ওয়াটারটাকে নিচ থেকে ঢুকাই, ও হচ্ছে উপর দিয়ে হিটটা নেওয়ার পরে বের হয়। আচ্ছা, তো যদি এখানে হিট ট্রান্সফার করে তাহলে এর ভেতরে যে ভ্যাপারটা আছে আমার সলভেন্টের ভ্যাপার, ওই ভ্যাপারটা কি হবে, তখন লিকুইড হবে, কনডেন্স করবে, ঠিক আছে। কনডেন্স করে কোথায় যাবে, এখানে পড়বে, এই জায়গাটার নাম হচ্ছে থিম্বল হোল্ডার। ওকে, এর ভেতরে দেখো ছোট একটা ইউ আকৃতি জিনিস আছে, এটারও ছবি দেখবো আমরা। এই ইউ আকৃতি জিনিসটাকে আসলে থিম্বল বলে, থিম্বল আর কিছুই না, একটা ফিল্টার পেপার, আমরা যে ফিল্টার পেপার গুলি ইয়াতে ল্যাবে ইউজ করি ওরকম একটা ফিল্টার পেপার, কিন্তু শেপটা এরকম এবং একটু থিক, ঠিক আছে, সেলুলোজের তৈরি, একটু থিক কাগজের মতন। ওটার ভেতরে আমি অয়েল কেকটাকে রাখি। তো এর ভেতরে অয়েল কেকটা রাখা ছিল, আর উপর থেকে আমার লিকুইড সলভেন্টটা আসলো, আসার পরে কি হবে বলতো, এই অয়েল কেকের ভেতরে যে অয়েলটা ছিল সেই অয়েলটা ডিসলভ করা শুরু করবে, তাই তো। ডিসলভ করলে পরে এই এনহেক্সেনটা তোমার এই ফিল্টার দিয়ে বাইরে আসবে, ঠিক আছে, কিন্তু যে সলিড ম্যাটেরিয়ালটা ছিল ওটা আসবে না। ফিল্টার দিয়ে বাইরে আসলে পরে এখন এটাকে তুমি নিচে আনবা কি করে, এখানে তো জমতেছে, ঠিক আছে, উপর থেকে সলভেন্ট আসতেছে, সে এক্সট্রাক্ট করতেছে, এক্সট্রাক্ট নিয়ে সলভেন্টটা এখানে জমতেছে, জমতে জমতে এখানে একটা সাইফন টিউব আছে, ঠিক আছে। সাইফন অ্যাকশনের নাম কি তোমরা শুনেছো এর আগে?
আছো কেউ? শুনেছো? নো ম্যাম। না ম্যাম, এখনো শুনো নাই? আচ্ছা ঠিক আছে, এটা একটা বিশেষ ধরনের অ্যাকশন বা বিশেষ ধরনের ইনস্ট্রুমেন্টেশন বলা যেতে পারে। এটার মধ্যে দিয়ে কি হয় দেখো, এর হাইটটা হচ্ছে এই পর্যন্ত। যখনই এই লিকুইডটা এই হাইটের উপরে চলে যাবে তখনই কি হবে, এটার একটু উঁচু হইতে হইতো, ড্রয়িংটা একটু হয়ে গেছে। যখনই এইটার হাইটটা থেকে সামান্য একটু উঁচু হবে তখন এখানে যে প্রেসারটা ক্রিয়েট হবে লিকুইডের কারণে, ওই প্রেসারে কি হবে, ও পুরাটা এই সাইফন টিউব দিয়ে রাউন্ড বটম ফ্লাস্কে চলে আসবে। ঠিক আছে, এই অ্যাকশনটাকে সাইফনিং অ্যাকশন বলে। মানে তুমি এখানে কোনো পাম্প সেট করতেছো না বা কিছুই এপাশ থেকে ফোর্স ক্রিয়েট করে টেনে আনতেছো না, জাস্ট এখানে লিকুইডের যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে হাইটের কারণে, ওই প্রেসারেই পুরাটা তোমার চলে আসে। ঠিক আছে, এটাকে সাইফনিং অ্যাকশন বলে, যে একদিক থেকে কোনো একটা প্রেসার ক্রিয়েট করলেই ও পুরাটা টোটালটাই নিয়ে আসবে নিচে, এখানে আর কোনো কিছু বাকি থাকবে না। যখনই হাইটটা বেড়ে যাবে তখনই যে প্রেসারটা এখানে ক্রিয়েট হচ্ছে ওই প্রেসারের কারণে সে পুরাটা নিচে চলে আসবে। তারপরে আবার এখান থেকে সলভেন্ট যাচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ভ্যাপর গিয়ে কনডেন্স করছে, কনডেন্স করে এখানে পড়ছে, তারপর আবার সে এক্সট্রাক্ট করছে, করে তারপরে সে কি করছে, এখানে একটা নির্দিষ্ট হাইট হলে আবার সে নিচে চলে আসতেছে। ঠিক আছে, তো এভাবে করে একটা ছোট একটা ইনস্ট্রুমেন্ট, একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু তুমি বারবার এই প্রসেসটাকে, এই লুপটাকে চালাতে পারছো। তার মানে এক্সট্রাকশন তোমার বারবার হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কনভেনিয়েন্স। অক্সালিক এক্সট্রাক্টর যেটা, ওটার কনভেনিয়েন্স এটাই যে আমি একটা এক্সপেরিমেন্ট বারবার চালাতে পারি, এক্সট্রাকশন লুপটাকে বারবার করতে পারি, কিন্তু আমাকে এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হয় না। ফার্স্টে দিয়ে সবকিছু লোড করে দিলেই সে অটোমেটিক্যালি লুপের মাধ্যমে এটাকে নিজে ওটা কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন তোমার রাউন্ড বটম ফ্লাস্কে হচ্ছে অয়েল এবং সলভেন্ট দুটাই জমতেছিল, তাই তো? এরপরে তুমি যাবা কিসে, রিকভারিতে। এটা হচ্ছে সলভেন্ট রিকভারি এর সেটআপ। দেখো এর আগে তোমার এই যে কন্ডেন্সারটা, এই কন্ডেন্সারটা ভার্টিক্যাল পজিশনে ছিল, আর মাঝখানে কি ছিল, একটা থিম্বল হোল্ডার ছিল। এখন কিন্তু আর ওটা নেই, থিম্বল হোল্ডারটা আমি সরিয়ে ফেলেছি। আর কি করেছি, একটা উপরে যে কন্ডেন্সারটা ছিল ওই কন্ডেন্সারকে আমি ইনক্লাইন পজিশনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে এপাশে আমি একটা পাত্র রেখেছি, একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা সাধারণত সলভেন্টটাকে করি, কালেক্ট করি। তো এখান থেকে তুমি যদি হিট দাও, হিট দিলে কি হবে, অয়েলটা এর মধ্যেই থাকবে। আর এন হেক্সেনের বয়লিং পয়েন্ট খুব বেশি না, অ্যারাউন্ড 70 এরকম। তো ও হিট দিলে কি হবে, ভ্যাপর হবে, ভ্যাপর হয়ে তারপর কন্ডেন্সারের মধ্যে যাবে। এখানে ওয়াটার ইনলেট আউটলেট আছে, তো কন্ডেন্সারের মধ্যে গিয়ে কন্ডেন্স করে ড্রপ হয়ে সেখানে জমতে থাকবে। ঠিক আছে, যতক্ষণ দেখবা যে এখান থেকে ড্রপ করছে ততক্ষণ বুঝবা যে এখান থেকে সলভেন্ট যাচ্ছে। ওকে, সলভেন্ট যেতে যেতে আলটিমেটলি একটা সময় তুমি নিচে ইয়েলো কালারের অয়েল পেয়ে যাবা, আর সলভেন্টটা ট্রান্সপারেন্ট কালারের এনহেক্সেন ও তোমার এখানে কালেক্টেড হবে। এই হচ্ছে আমার রিকভারি এর সেটআপ। ঠিক আছে, তো এই দুইটা সেটআপ নিয়ে আমরা কাজ করি। এবার আসো প্রসিডিউর। প্রসিডিউর কিছুই না, খুবই সহজ। এই প্রত্যেকটা জিনিসকে তিনটা পার্ট, তো তিনটা পার্টকে ডিসেম্বল করা যায়। ঠিক আছে, তো এর ভেতরে আমি সলভেন্ট নেই, আর এই হোল্ডারের ভেতরে থিম্বলের মধ্যে আমি অয়েল কেক নেই, নিয়ে এটাকে এভাবে সেট আপ করি। করলে তারপরে আমি হিটারটাকে অন করলেই এই পুরো প্রসেসটা শুরু হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। এটা আমি ওই এক্সপেরিমেন্টের সেট আপ বোঝাতে গিয়ে অলরেডি বলে আসছি, তাহলে এটা স্কিপ করছি। এখানে হচ্ছে দেখো ছবিটা যদি খেয়াল করো তাহলে ডিরেকশন গুলি দেখতে পাবা। ওকে, এখানে তোমার সলভেন্ট, শুরুতে শুধু সলভেন্ট থাকবে ট্রান্সপারেন্ট কালারের, ও ভ্যাপর হবে, ভ্যাপর হয়ে দেখো যে গ্রিন কালারটা হচ্ছে সলভেন্টের। ঠিক আছে, যাবে উপরে, যাবে উপর থেকে তোমার লিকুইফাইড হয়ে থিম্বলের মধ্যে পড়বে, তারপরে সাইফন টিউব দিয়ে হচ্ছে ও অয়েলটাকে নিয়ে নিচে নামবে। ঠিক আছে, এরপরে এভাবে করে প্রত্যেকবার সে লোকটাকে চালাইতে থাকবে। ওকে, আর এই যে ব্লু কালার দিয়ে আসলে ওয়াটারকে বোঝানো হয়েছে, ওয়াটার ঢুকছে আর বেরোচ্ছে, ও কিন্তু ওর ভেতরে ঢুকছে না। এই যে কন্ডেন্সারটা, কন্ডেন্সার হচ্ছে অ্যালিন টাইপের কন্ডেন্সার, এর মধ্যে সে ঢুকছে না, জ্যাকেটের ভেতরে আছে বা অ্যানুলার সেকশনটাতে আছে, ঢুকে সে হিট ট্রান্সফার করে আবার উপর থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো স্লাইডের সাথে সাথে জিজ্ঞাসা করবা আমাকে, বুঝতে পারছো? তাহলে পরে আর তোমাদেরও কোশ্চেন মনে থাকবে না, আর আমিও তখন দেখা যাবে আরেকটা জিনিস পড়াইতেছি এই কোশ্চেনের মধ্যে আর নাই, ভুলে গেছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল আগের স্লাইডে। বলো বলো, আগের স্লাইডে এখানে।
হ্যাঁ বলো, এখানে কি কোশ্চেন? এই স্লাইডে আছো নাকি আমি নাই? জি ম্যাম কি হয়েছে? আছে। হ্যাঁ বলো কি কোশ্চেন? ম্যাম এই যে হিটিং করা হচ্ছে, হিটিং এর কারণে হ্যাঁ যে আমার সলভেন্ট ভ্যাপরটা তৈরি হচ্ছে, ওই ভ্যাপরটা হ্যাঁ, ওই ভ্যাপর টিউব দিয়ে যাচ্ছে, কিন্তু সাইফন টিউব দিয়ে যাবে না এটা, নাকি না যেতে না, পারবে না? সাইফন টিউব দিয়েও যাবে না, সাইফন টিউব দিয়েও যেতে পারবে না। টিউবটা অনেক চিকন, ঠিক আছে। ভ্যাপর লাইনটা যখন আসল ফিগারটা দেখবা, এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখবা দেখবা যখন, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওইখান দিয়ে যাবে না, ওর যাওয়ার রাস্তাই হচ্ছে এটা। এইটা অনেক চিকন, অনেক ছোট, ঠিক আছে। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম, আমরা যেখানে বলছিলাম যে মেশিনটা হচ্ছে অটোমেটেড, মানে আমি যদি চালু করে চলেও যাই এটা অটোমেটিক কাজ করবে। তো মানে ম্যাম, তোমাকে এখানে আসলে কয়বার লুপ হয়েছে এটার কি ও কোনো? না না, এটা কোনো কাউন্ট লাগে না, এটার কোনো কাউন্ট দরকার হয় না, ঠিক আছে। তবে আমরা নর্মালি এই এক্সপেরিমেন্টের জন্য 7 বার 8 বার 6 বার এটুকু চালালেই হয়, কারণ আমরা পরিমাণে নেই তো খুব কম। তো অয়েলটাকে আর খুব সহজে এক্সট্রাক্ট করতে পারে, এনহেক্সেন অয়েলটাকে খুব সহজে ডিজলভ করতে পারে বলে আমাদের খুব বেশিক্ষণ লাগে না। ওই দেখা যায় যে 15-20 মিনিট 30 মিনিট চালালেই ও পুরাটা অয়েল মোটামুটি নিয়ে চলে আসতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, মিস ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। বলো। মিস কন্ডেন্সারের যে ভিতরে যে বাল্বগুলোর শেপ গুলো এরকম করার কারণ কি? মানে এতে আমাদের ওগুলা আছে, ওগুলা সামনে আছে, এগুলা এক্সপেরিমেন্টাল সেটআপ যখন দেখবা তখন আরো ডেসক্রিপশন আছে, ওগুলা তখন দেখাবো, ওকে ঠিক আছে। ওকে, আচ্ছা এটাও তো বলে ফেলেছি, এটা আবার রিঅ্যাসেম্বল করতে হয়। রিঅ্যাসেম্বল করলে এটা আমরা দেখে ফেলেছি অলরেডি না, এখান থেকে ভ্যাপরটা যাচ্ছে, গিয়ে কন্ডেন্সারের মধ্যে কন্ডেন্স হচ্ছে, কুলিং ওয়াটার ঢোকে, তারপর বের হয়, আর এখানে আমি রিকভার্ড সলভেন্টটা পাই। ওকে, আর এক্সপেরিমেন্ট রেজাল্ট হচ্ছে ওই দুইটাই, যে দুটো আমার অবজেক্টিভ ছিল, যে আমি পার্সেন্ট এক্সট্রাকশন কত পাইলাম অয়েলের এক্সট্রাকশন, আর রিকভারি সলভেন্টের কত হইলো, ঠিক আছে। হ্যাঁ বলো। ওটা এখনো কারণটা বলি নাই, পরে বলবো, যখন এক্সপেরিমেন্টের ভিডিও চলবে তখন বলবো, ঠিক আছে। আর অবজার্ভ ডেটায় হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েট নিতে হয়, আমাদের ওয়েট নিয়ে কাজ, যেহেতু পার্সেন্ট এক্সট্রাক্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের কতটুকু ওয়েট অয়েল আছে ভিতরে ওটা জানতে হবে, আর আমি অয়েল কতটুকু বের করতে পারলাম লাস্টে ওটা জানতে হবে। তো বিভিন্ন ধরনের ওয়েট আমরা নেই এক্সপেরিমেন্টের সময়, ঠিক আছে। খুবই সহজ ক্যালকুলেশনে কোনো ইয়া নাই, ঝামেলা নাই। রাউন্ড বটম ফ্লাস্কের ওয়েট নিলাম, তারপরে ওটার ভেতরে যে এনহেক্সেন নিলাম ওটা সহ নিলাম, এটা থেকে এটা বাদ দিলে আমি কি পাবো, এনহেক্সেনের ওয়েট পাবো, ঠিক আছে। প্রত্যেকটা ওয়েট ওরকম। আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে অয়েল কন্টেন্ট অফ দ্য কেক। অয়েল কন্টেন্ট অফ দ্য কেক জানতে গেলে ইনফাইনাইট টাইমের জন্য আমাকে এক্সট্রাকশন প্রসেসটা চালাতে হয়। ইনফাইনাইট টাইম বলতে আমার এই এক্সপেরিমেন্টের জন্য মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত চালাইলেই এনাফ, ঠিক আছে। এটা তোমাদের করা দরকার হয় না, যখন এক্সপেরিমেন্ট করা হয় ল্যাবে তখন ওই স্টুডেন্টরা শুধু একটা পার্টি করে, যে শুধু রিকভারি করে আর এক্সট্রাক্ট করে। আর অয়েল কন্টেন্টটা আমি নর্মালি এক্সপেরিমেন্ট শুরুর আগে কোনো একদিন বের করে রাখি, ঠিক আছে। ওই ডেটাটা আসলে প্রোভাইড করা হয় ছাত্রদেরকে, কিন্তু সিস্টেম হচ্ছে ওটাই, যে আমি সারাদিন ধরে চালাই, সারাদিন ধরে চালিয়ে ওটাতে আবার সলভেন্টের রিকভারি খুব কম হয়, যেহেতু লিকেজ হয় সারাদিন ধরে। তো ওই বিকালের দিকে ওটা বের করে যখন আমি ওয়েট করি তখন একটা অয়েল কন্টেন্ট পেয়ে যাই। ওকে, পার্সেন্ট হিসাবে বলা হয় যে এই অয়েল কেকের মধ্যে এত পার্সেন্ট অয়েল আছে, ওখান থেকে অয়েলের ওয়েটটা বের করে নিতে হয়। আচ্ছা, আর টেম্পারেচারটা দেখতে হয়, টেম্পারেচার নিয়ে আমাদের কোনো ক্যালকুলেশন নাই, যে তোমার সলভেন্টের বয়লিং পয়েন্ট সম্ভবত 70-র আশেপাশে কিছু একটা। তো ওখানে দেখবা 69 68 70 এরকম থার্মোমিটারে দেখতে পাওয়া যায় ডিগ্রি সেলসিয়াস। ওকে, ক্যালকুলেটেড ডেটায় আসো। পার্সেন্ট এক্সট্রাকশন যখন বের করবা, যেটা বলেছিলাম যে কতটুকু অয়েল এক্সট্রাক্ট করেছি আর টোটাল অয়েল কতটুকু আছে অয়েল কেকের ভেতরে, যে এই ছবি দেখলেও বুঝবা যে আমার অয়েল কেক থেকে পুরাটা অয়েল বের হয়নি, ঠিক আছে। পুরাটা অয়েল বের করতে গেলে আমার সারাদিন চালায় রাখতে হবে। তো ওইটা হচ্ছে যে এভাবে করে বের করা হয়। আর পার্সেন্ট রিকভারি সলভেন্ট তো তুমি ইনিশিয়ালি কতটুকু নিবা সেটা দিয়ে ভাগ করা হয়, যেটা রিকভার করেছো ওই ইয়াতে কনিক্যাল ফ্লাস্কে, ওটাকে তুমি ইনিশিয়াল ওয়েট দিয়ে ভাগ দিলেই ওটা পার্সেন্টটা পেয়ে যাবা। ওকে, ম্যাম, আচ্ছা বলো। ম্যাম একটু আগে স্লাইড, বলো। যে ওয়েট অফ অয়েল ইন দা অয়েল কেক, মানে এটা হ্যাঁ, কেমনে মেজার করব?
এটা তুমি মেজার করবে না, এটা আমি প্রোভাইড করব। ও এটা আচ্ছা আমি আচ্ছা। যদি সারাদিন ধরে চালাই তাহলে সে 100% বের করতে পারবে, মানে এন হেক্সেন অয়েলকে খুব দ্রুত এক্সট্রাক্ট করতে পারে, ওর সিলেক্টিভিটি খুব হাই। ঠিক আছে, অয়েলটা খুব দ্রুত সলিউবল হয় ওই এন হেক্সেনে। তো আমি যদি সারাদিন ধরে চালিয়ে রাখি, ওই যে অল্প একটু অয়েল কেক নিয়ে আমি থিম্বলের মধ্যে দিয়ে কাজ করি, ওইটা ওই দিন শেষে আর ওর ভেতরে আর কোনো অয়েল অবশিষ্ট থাকে না, পুরাটাই অয়েল বের হয়ে আসে। তো এই দিন শেষে আমি যেটা পাই সেটা হচ্ছে তোমাদেরকে পার্সেন্ট আকারে আমি দিয়ে দিই, যে এই অয়েল কেকের ভেতরে ধরো সে 30% বা 35% অয়েল হয়তো ছিল। ওখান থেকে তুমি যতটুকু অয়েল কেক নিবা তোমার এক্সপেরিমেন্টের জন্য, ওই অয়েল কেকের মধ্যে 30% হিসাব করলে কতটুকু অয়েল আছে সেটা তুমি বের করতে পারবা। জি ম্যাম। বুঝছো? ওকে। আচ্ছা, রিপোর্ট রাইটিং বলতে তোমাদের কি নরমাল ফর্মাল দুইটা রিপোর্টই থাকবে? তোমাদের রিপোর্ট রাইটিং এর ক্লাসটা করতে পারি নাই, আমার তখন আরেকটা ক্লাস ছিল। কি বলেছে রিপোর্টের ব্যাপারে, যে নরমাল ফর্মাল দুইটাই থাকে? জি ম্যাম, আমাদের আচ্ছা, নরমাল ফর্মাল দুইটাই থাকবে। ওকে, তাহলে এই যে রিপোর্ট রাইটিং এর এবার যে টপিকস গুলি আমি পড়াবো এগুলা হচ্ছে মেইনলি ফর্মাল রিপোর্টের জন্য, নরমাল রিপোর্টে এগুলি লাগবে না। ওকে, নরমাল রিপোর্টে নরমাল সামারি থাকবে, এক্সপেরিমেন্টাল সেটআপ থাকবে, ক্যালকুলেশন থাকবে, ডিসকাশন অন রেজাল্ট থাকবে, এই কিন্তু ফর্মাল রিপোর্টে এই পয়েন্টগুলো অ্যাড করতে হয়। যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন কি হতে পারে, সলিড লিকুইড এক্সট্রাকশনের যত রকম এক্সাম্পল পাওয়া সম্ভব সব রকম এক্সাম্পলের ডেসক্রিপশন ওখানে দিতে হয়। তারপর অপারেটিং ভেরিয়েবল, তোমার টেম্পারেচার, প্রেসার, এগুলা কিভাবে তোমার এক্সপেরিমেন্টকে এফেক্ট করতে পারে, বাড়বে কমবে এক্সট্রাকশন, এরকম ব্যাপার। আর তুমি যে সলভেন্টটা সিলেক্ট করবা ওটার কি কি ক্রাইটেরিয়া তুমি মাথায় রাখবা, এই তিনটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করতে হয় ফর্মাল রিপোর্টে। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আমি এখানে দুইটা দেখিয়েছি। ফুড ইন্ডাস্ট্রিতে যেমন যেটা বললাম যে কফি, ইনস্ট্যান্ট কফি আমরা যেটা খাই, যে পানির মধ্যে দিলেই গুলে যায়, গরম পানিতে দিয়ে গুলাই আমরা খেয়ে ফেলি, ওটা আসলে কফির বিনস থেকে এক্সট্রাক্ট করা হয়। কফির বিনস থেকে এক্সট্রাক্ট করে পরে ওটাকে সলভেন্টকে আলাদা করার ফলে আমি সলিড যেটা পাই ওটাই আসলে প্যাকেটজাত করে বিক্রি করে। ঠিক আছে, ওটা ইনস্ট্যান্ট কফি। আর নর্মাল র কফি যেটা, ওটা হচ্ছে তোমাকে বিনস থেকেই ইয়া করে এক্সট্রাক্ট করে ফিল্টার আউট করে দেন ওটাকে ড্রিঙ্ক করা হয় আর কি। আর মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রিতে যেমন গোল্ড কে এক্সট্রাক্ট করা হয় ওরস থেকে সোডিয়াম সায়ানাইড দিয়ে, এরকম এরকম অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন তুমি পাবা, ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ। যে সলিড লিকুইড এক্সট্রাকশন বা লিচিং কোথায় কোথায় হয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোন কোন জায়গাগুলিতে লিচিং জিনিসটা অ্যাপ্লাইড হয়, সেই জিনিসটার একটা ব্যাখ্যা ডেসক্রিপশন তোমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, অপারেটিং ভেরিয়েবল একটা তো হবে এক্সট্রাকশন টাইম, যেটা বললাম যে সারাদিন ধরে চালিয়ে রাখলাম তাহলে আমি 100% মোটামুটি এক্সট্রাক্ট করতে পারতাম, কিন্তু তাই কি আমি করব, সারাদিন ধরে কি চালায় রাখবো? সেক্ষেত্রে আমার সলভেন্টের এত বেশি হবে, রিকভারিটা অনেক কম হবে আর কি, লসটা অনেক বেশি হবে স্বাভাবিকভাবে, কারণ প্রত্যেকটা পার্ট তো আলাদা, আমি চাইলেই ওটাকে সব সময় কি করতে পারি না, 100% হচ্ছে ওকে আমি সেপারেট করতে পারি না, আইসোলেট করতে পারি না এনভায়রনমেন্ট থেকে, আমার লস খানিকটা হবেই। তো তুমি যত বেশি টাইম দিবা তোমার ওই সলভেন্টের লসটাও তত বেশি হইতে থাকবে। এরকম ভাবে অপটিমাম একটা অপারেটিং ভেরিয়েবল নিয়ে আমরা আসলে কাজ করি। কোয়ান্টিটি অফ সলভেন্ট, অবভিয়াসলি সলভেন্ট যত তুমি বেশি দিবা তোমার এক্সট্রাকশনও তত বেশি হবে, বাট সেটা ইনিশিয়ালি। একটা পর্যায়ে গিয়ে আলটিমেটলি কি হবে, তোমার আর ওই সলভেন্টটা আর কি মানে অয়েলের তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ওর বেশি তো সে আর এক্সট্রাক্ট করতে পারবে না। তোমার যদি 10 ml এ কাজ হয়, তুমি 20 ml দিলে কি সে ডাবল এক্সট্রাক্ট করবে? অবশ্যই না। তো ওইটারও একটা ব্যাপার আছে আর কি। টেম্পারেচার বাড়লে আমার এক্সট্রাকশন রেটটা একটু বাড়ে অবভিয়াসলি, কারণ ফ্লোয়াবিলিটি তখন বেড়ে যায়। নেচার অফ সলভেন্ট, যে ও রিঅ্যাকশন করছে কিনা, সলিউবল ইমপিউরিটি গুলো ওর মধ্যে সলিউবল হবে কিনা, এই জিনিসগুলা আমি যখন সলভেন্টটাকে চুজ করব বা সিলেক্ট করব এগুলো আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। ক্রাইটেরিয়া রিলেটিং টু সেপারেবিলিটি, সলভেন্ট চুজ করতে গেলে আমি তার সেপারেট করার ক্ষমতাটা কিরকম, মানে সলিউবল করবে কিনা অয়েলকে বা সলিউটকে, তার ডেনসিটি অনেক বেশি হলে আবার অসুবিধা, দেখা যাবে তাকে ফ্লো করাইতেই আমার অনেক বেশি তাপ লাগতেছে, অনেক বেশি এনার্জি খরচ হচ্ছে। সে যদি রিঅ্যাকশন করে ওই সিস্টেমের মধ্যে ওই টেম্পারেচার প্রেসারে তাহলে আমার জন্য অসুবিধা। সে যদি স্টেবল না হয় তাহলেও আমি ওটাকে ইউজ করতে পারবো না। তো এই ধরনের জিনিসগুলো আমরা এই ক্রাইটেরিয়া গুলি সেপারেবিলিটির ক্ষেত্রে দেখে থাকি, যে আমার সলভেন্টটা কেমন হবে। পারফরম্যান্স হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে লিকুইডের ক্ষেত্রে নরমালি হয় যে দুইটা লিকুইড ফেজ থাকে,
কোনটাতে হচ্ছে আমার সলিউটটা বেশি ডিস্ট্রিবিউটেড হবে। সলিড লিকুইডে সিলেক্টিভিটির ব্যাপার থাকে, ধরো যে সে ইম্পিউরিটিকে নিবে সলভেন্টটা, নাকি সে অয়েলকেই শুধু নিবে, ওই ধরনের একটা সিলেক্টিভিটি তার মধ্যে থাকবে। যদি দুইটাকেই সে নেয়, ইম্পিউরিটিও নিল অয়েলকেও নিল, তাহলে তো আর আমার লাভ হইলো না, তাই না? আমার শুধু অয়েল দরকার, এই জন্য সিলেক্টিভিটি জিনিসটাও মাথায় রাখতে হয়। আচ্ছা, এন্টায়ার সিস্টেম বলতে তোমার করোসিভনেস, যে আমি যে সলভেন্টটা ইউজ করব ওটা যদি খুব বেশি করোসিভ হয়, আমার পুরো অ্যাপারেটাসকে এসে করোড করে ফেলবে, তো ওটা তখন আর আমি ইউজ করতে পারবো না। ভ্যাপার প্রেসার, তারপরে ফ্ল্যামেবিলিটি, ওটা যদি ফ্ল্যামেবল হয়, টক্সিক হয়, ওটা যদি রিকভার করার অপশনটা কম থাকে, তাহলে আমার ওই সলভেন্টটা আর ইউজ করা যাবে না। তো এইসব জিনিসপত্র দেখে আমি সলভেন্টকে সিলেক্ট করে থাকি, ঠিক আছে? ওকে, হেক্সেন কেন আমি নিলাম আমার এই এক্সপেরিমেন্টের জন্য? আমি আরো অনেক কিছু নিতে পারতাম, বেনজিন নিতে পারতাম, কার্বন ডাইসালফাইড নিতে পারতাম, ট্রাইক্লোরোইথিলিন নিতে পারতাম। বেনজিন আমরা আগে ইউজ করতাম, ঠিক আছে, অনেক আগে। তা আমরা যখন করেছি আর কি, তখন বোধহয় বেনজিন দিয়ে করেছি, বা তারও আগে যারা করেছে তারা বেনজিন দিয়ে করেছে। কিন্তু এটা আসলে কার্সিনোজেনিক। আমরা জানি যে বেনজিন বেশি যদি ইউজ করা হয় বা ওটার মধ্যে যদি থাকা হয়, তো ক্যান্সার হবার প্রবণতাটা বাড়ে। তো ওই জন্য ওটাকে বাদ দিয়ে আমরা এখন এনহেক্সেন ইউজ করে থাকি। বেনজিনে আরো ভালো হয় এক্সট্রাকশনটা। এনহেক্সেনের সলিউবিলিটি অনেক হাই, যেটা আমাদের দরকার। ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন লো, কারণ আমার এনার্জিটাও মাথায় রাখতে হবে, অনেক বেশি এনার্জি লাগলে আমার জন্য ইয়া হবে না, ইকোনমিক হবে না। অয়েলের সঙ্গে সে রিয়াকশন করে না, আর রিকভারেবিলিটিও ভালো, জাস্ট কনডেন্স করলে আমি পেয়ে যাচ্ছি খুব সহজে। তারপরে কার্বন ডাইসালফাইডের সমস্যাটা কি, এর বয়লিং পয়েন্ট অনেক লো। তো আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমি দেখি, গরমকালে 37-38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার এনভায়রনমেন্টে টেম্পারেচার থাকে না। তো দেখা যাবে যে ওকে নর্মালি রেখে দিলেই সে বয়েল কইরা চলে যাবে আর কি, মানে এভাপোরেট করে সে বাতাসের সঙ্গে মিলায়া যাবে। তো ওর তখন খরচটা অনেক বেশি হবে, এটা একটা অসুবিধা থেকেই যায় লো বয়লিং পয়েন্টের, ঠিক আছে? আর টেম্পারেচারও কম, সো লো টেম্পারেচারে তোমার এক্সট্রাকশনটাও অত ভালো হয় না। টেম্পারেচার যত হাই হবে, এক্সট্রাকশনের রেট তত বাড়বে। ট্রাইক্লোরো ইথিলিনের কি সমস্যা? এটার হচ্ছে আসলে হেলথ রিলেটেড প্রবলেম আছে। দুই ধরনের প্রবলেমই আছে, কিছু অ্যাকিউট প্রবলেম আর কিছু ক্রনিক প্রবলেম। অ্যাকিউট হচ্ছে যেটা ইনস্ট্যান্টলি হয়, মানে কিছুদিনের মধ্যেই তুমি বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে, স্পেশালি নিউরোলজিক্যাল প্রবলেম, তোমার কিডনি ফেল করে যাবে। আর ক্রনিক ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে শরীরের বিভিন্ন পার্শ্বপাতি অর্গান গুলাকে ও আস্তে আস্তে ধ্বংস করতে থাকে, ঠিক আছে? তো এটা আমাদের অবশ্যই ইউজ করা যাবে না, আমরা এই জন্য এনহেক্সেনটাকেই ব্যবহার করে থাকি। আচ্ছা, রেফারেন্স হচ্ছে ওয়াংকেটের বই এক্সট্রাকশনের উপরে যে চ্যাপ্টারটা আছে, ওইটা মেইনলি তোমরা দেখবা। আর যা যা লাগে এক্সপেরিমেন্টের জন্য ওগুলা আমার লেকচার দেখলেই অধিকাংশটা হয়ে যায়। আর ওই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য ওই চ্যাপ্টারটা ওয়াংকেটের বইয়ে যে চ্যাপ্টারটা আছে এক্সট্রাকশনের, ওটা একটু দিতে পারো, রিডিং দিতে পারো, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি এক্সপেরিমেন্টালে, মানে ল্যাবে আমরা কি কাজ করি, ঠিক আছে? ল্যাবে আমরা যেটা করি সেটার ইনস্ট্রুমেন্টেশন গুলো দেখো। আগে আমি আলাদা আলাদা করে দেখিয়েছি। একটা রাউন্ড বটম ফ্লাক্স থাকে, যেটা হিটারের মধ্যে বসানো থাকে। এখানে একটা থিম্বল আছে, এই থিম্বলটা একদমই নতুন থিম্বল, আমি নেট থেকে নামিয়েছি, এটা আমাদের ল্যাবের না, কিন্তু ল্যাবেও কেনা যখন থাকে একদম নতুন থিম্বলটা এরকমই হয় দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে ইউজ, যেটা আমরা এক্সপেরিমেন্টে ইউজ করে থাকি। এটা থিম্বল হোল্ডারের মধ্যে আমি থিম্বলটাকে বসিয়েছি, আর কিছু না, ভেতরে দিয়ে অয়েল কেক দিয়ে এটাকে বসিয়েছি। বাইরে যেটা দেখতে পাচ্ছ লিকুইড এর লেয়ার, ওটা হচ্ছে এনহেক্সেন, ওকে? আর এটা হচ্ছে আমাদের কন্ডেন্সার, এটা অনেকটা রিং এর মতো, দেখেছো, বাবলের মতো বা বাল্বের মতো। এটাকে বলা হয় অ্যালিন কন্ডেন্সার। আমরা নরমালি যে কন্ডেন্সার গুলো আগে ইউজ করতাম, এই কন্ডেন্সারটা ইনভেন্টেড হওয়ার আগে ওটাকে বলা হয় লেইবিক কন্ডেন্সার, ঠিক আছে? কিন্তু পরে কি হলো, দেখো যে কনভেনশনাল লেইবিক টাইপ কন্ডেন্সার যেটা, এটা ইনইফেক্টিভ ফর লো বয়লিং সলভেন্টস, ঠিক আছে? ধরো খুব কম টেম্পারেচারে যারা বয়েল আপ করে, যে যেমন এনহেক্সেন 70 এর আশেপাশে ও ভ্যাপর হয়ে যায়, ওদেরকে লিকুইডে ফেরত পাঠানোটা একটু অসুবিধা হয়ে যায়। এটাতে জাস্ট কি হয়, কোনো সারফেস এরিয়াটা কম, ঠিক আছে? এটাতে সারফেস এরিয়াটা বেশি। ইন্টারনাল সারফেস এরিয়া নিডস টু বি ইনক্রিজড ফর প্রপার কুলিং। কুলিং করতে গেলে তোমার ওই যে, যেহেতু ওর লো টেম্পারেচারেই ভ্যাপর হয়ে বসে থাকে, তো কুল করতে গেলে তখন তোমার ওই কন্ট্যাক্ট
যে এরিয়াটা, ওই এরিয়াটা একটু হাই লাগে, তা না হলে ওর যে ঠিক মতো এফিসিয়েন্টলি কুল করতে পারে না। এই কারণে কি করা হয়েছে, কিছুই না, জাস্ট স্বাভাবিক নর্মাল যে কন্ডেন্সার, লেভিক কন্ডেন্সার, ওর সারফেস এরিয়াটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটা দেখতে এরকম। এবং নামকরণ করা হয়েছে বিজ্ঞানীর নামে, ফেলিক্স রিচার্ড এলেন। Series of spherical bubbles maximizes the thermal contact with the cooling water in Allen condenser. ঠিক আছে, তো এখানে আসলে থার্মাল এরিয়া, যেটা যে এরিয়ায় ওর হিট ট্রান্সফারটা হয় ওটা অনেক বেড়ে যায়, এই কারণে এর ইয়াটা এরকম হয়। ওকে, কন্ডেন্সার নিয়ে যে কোশ্চেন ছিল, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজে যাই। এটা কিছুই না, এটা হচ্ছে যে সেটআপটা, যে সেটআপের আমরা এতক্ষণ লাইন ডায়াগ্রামটা দেখেছি, ওইটা প্র্যাকটিক্যালি দেখতে এরকম হয়। দেখো, একটা হিটার আছে, ওর মধ্যে একটা রাউন্ড বটম ফ্লাস্ক দেওয়া আছে, এখানে আছে মাঝখানেটা হচ্ছে থিম্বল হোল্ডার, এই সাইডে যেটা দেখতে পাচ্ছ ভালো দেখা যাচ্ছে না, পরে আমরা ভালো আরো দেখতে পাবো, এটা হচ্ছে সাইফন টিউব। ঠিক আছে, আর ওর পাশ দিয়ে আছে একটা ভ্যাপর টিউব। সাইফন টিউবটা অনেক চিকন হয় আর ভ্যাপর টিউবটা একটু মোটা হয়। ওকে, উপরে আছে কন্ডেন্সার, নিচ দিয়ে পানি ঢুকছে, পানিটা হচ্ছে নর্মাল পাইপলাইনের পানি, আর বের হয়ে ড্রেনে গিয়ে পড়ছে। ঠিক আছে, তোমরা তো ইয়া ল্যাব করেছো 20206 না, ওটা ফ্লুইড মেকানিক্স ল্যাব, ওই ঠিক ওই ল্যাবের মতোই, এই জন্য এখানে কানেকশনের ওই পাইপ টাইপ আমি আর দেখাইনি। ঠিক আছে, জাস্ট মনে করো যে ওই ট্যাঙ্ক থেকে যে পাইপের মাধ্যমে পানিটা আসে, ওইখান থেকে কোনো একটা ট্যাপের মধ্যে এটাকে ইনসার্ট করা হয়েছে, ওখান থেকে পানি আসছে, আর এটা বের হয়ে আমার যে ড্রেনে চলে যাচ্ছে। ওকে, ম্যাম হ্যাঁ ম্যাম ওয়াটারটা কি কন্ডেন্সারের মধ্যে যাচ্ছে? হ্যাঁ, কন্ডেন্সারের বাইরে যাচ্ছে, ভিতরে না, এই যে এখানে যাচ্ছে, এই বাইরে যে অ্যানুলার সেকশনটা, অ্যানুলার সেকশনে যাবে, দেখতে পাবো আমরা যখন ভিডিও দেখবো তখন দেখতে পাবো। ঠিক আছে, ভেতরটাতে হচ্ছে আমার ইয়া থাকবে, এনহেক্সানের ভ্যাপর থাকবে, আর বাইরেটাতে ওয়াটার থাকবে। ওকে, ও জি ম্যাম। বাইরেটাতে ওয়াটার, জ্যাকেটের ভেতরে ওয়াটার, আর কন্ডেন্সারের ভেতরে হচ্ছে ভ্যাপর। আর এটা হচ্ছে যখন আমি রিকভার করি তখন ওইটার সেটআপ। আচ্ছা, এখানে কিছু এই ছবিগুলো গুগল থেকে নেওয়া। দেখো কি র ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, আমরা আসলে যে এই খৈলটা ব্যবহার করি, ঠিক আছে, পাউডার ফর্মে, কিন্তু এটা আসে কোথা থেকে, এই যে এরকম দেখতে থাকে, এটাকে ক্রাশ করে তারপরে নেই আমি। ওকে, আর এটা আসে কোথা থেকে, একটা প্রেস মেশিন থেকে আসে, ওই যেসব মেশিনে ঘানি বলে আর কি বাংলায়, আমরা যে সরিষা থেকে তেল বের করি, আর তেল বের করার পরে যে সলিড অংশটা থাকে এই মাস্টার্ড সিডস এর, সেই সলিড অংশটাই হচ্ছে এটা। এটাকে একটু ক্রাশ করে নিয়ে আমরা ছোট ফর্মে করে, যাতে সারফেস এরিয়াটা বাড়ে, যাতে এক্সট্রাকশনটা বেটার হয়, সেজন্য আমরা এটাকে এভাবে করে নিয়ে তারপর থিম্বলের মধ্যে পুট করি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, আমি এখন ভিডিওতে চলে যাচ্ছি। কিছু কিছু জায়গায় আমি ভিডিও টানবো। ওকে, মানে অনেক বড় বড় ভিডিও থাকলে ওখানে একটু টানলে তাহলে আর অত বোরিং লাগবে না, মেইন পয়েন্টটা দেখাবো। এখানে দেখো ক্রাশ করছে, একটা কাপড়ের মধ্যে নিয়ে একটা হ্যামার দিয়ে যে বড় বড় খৈলগুলি থাকে ওগুলাকে একটু ক্রাশ করে নেওয়া হয়। Okay? এই কাজটা ছাত্ররাই করে, তো এখন তো তোমরা নাই, এই জন্য উনি করে দিয়েছেন, এটা ওনার কাজ না, এটা সবকিছু তোমরা নিজেদের হাতেই করতে পারতা, ল্যাবে ওভাবেই করতে হয়। দেখো একটু ছোট হয়ে গেছে না জিনিসগুলা, ওই বড় বড় টুকরাগুলাকে একটু ছোট করে নিয়ে তারপরে ওগুলাকে আমরা ওই ছোট ফরম্যাটটাকে ঢুকাই থিম্বলের ভেতরে। ওকে, বোঝা গেছে? ভিডিও শেষ, পরেরটাতে যাই আমি। আচ্ছা, ক্রাশ করা হলো, এখন দেখো আমি এটা কোন অংশটা নিব থিম্বলের ভেতরে, আমি খুব বড় বড় অংশগুলা কিন্তু নিব না। ওকে, দেখো বড় অংশগুলি উনি ফেলে দিয়ে দিয়ে ছোট ছোট যেগুলি একটু পাউডার ফর্মের দেখতে পাবা, দেখো নিচ থেকে পাউডার টাইপের যেগুলি, আবার একেবারে পাউডারও না। হ্যাঁ, পাউডার হলে কি হবে, থিম্বলের এই যে গা বেয়ে ওগুলা বের হয়ে আসবে সলভেন্টের সাথে, এই জন্য একটু ছোট ছোট গ্রেইন যেগুলি ওগুলি নেওয়া হয়। এগুলি নিয়ে তারপরে এটাকে আমরা থিম্বলের হোল্ডার, যেটা ওই হোল্ডারের মধ্যে পুট করি। ওকে, এটা গেল। তারপরে দেখো অ্যাসেম্বল করি কিভাবে, অলরেডি আমি খানিকক্ষণ চালিয়েছিলাম থিম্বল ছাড়াই, এজন্য উপরে দেখো খানিকটা এনহেক্সেন জমে আছে, যাতে ইয়াটা দেখা যায়, লেভেলটা দেখা যায়, আর কিছু না। কিন্তু নর্মালি এটা ফাঁকাই থাকে, ফাঁকা অবস্থায় এটাকে দেওয়া হয়। যখন তোমরা করতে হাতে যদি করতে, তাহলে এটা ফাঁকা অবস্থাতেই দেওয়া হতো। পুট করা হলো,
পুট করে তারপর দেখো উপরে কন্ডেন্সারটা এবার জাস্ট ওর মধ্যে লাগিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা পার্টস আলাদা থাকে, অ্যাসেম্বল করা হয়। ভার্টিক্যাল পজিশনে আমি এটাকে এরপর রাখি। আচ্ছা, রাখলে পরে এই যে নিচ থেকে ওয়াটার ঢুকবে আর উপর থেকে ওটা বাইর হবে। এখানে বয়েল হবে, হিটার অন করলে ভ্যাপর ফর্ম হবে। এটা দেখো অনেকটাই থিক, ভেতরে ডায়ামিটারটা অনেক বড়। আর এই যে তোমার একটু বাঁকানো ধরনের যে সাইফন টিউব, এটার ইয়াটা অনেক ছোট, ডায়ামিটারটা অনেক ছোট। এখান থেকে ভ্যাপর এখানে যাওয়ার কথা না, যেতে পারবেও না। আর গেলেও এখানে গিয়ে আটকা যাবে, কারণ এখানে হচ্ছে যে তোমার লিকুইডের লেভেল থাকবে, তো লিকুইডের লেভেলে গিয়ে ও আটকায় যাবে। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, পরেরটাই যাই। কিভাবে সলভেন্টটা কনডেন্স করছে থিম্বলের ভেতরে ওইটা একটু দেখি। দেখো এখানে বয়েল করছে, বয়েল করে এই যে ড্রপ গুলা পড়ছে না, এগুলা কিন্তু না থিম্বল এই সাইফন টিউব থেকে আসছে না, এগুলো ভেপর লাইন থেকেই আসছে। কেন আসছে? কারণ ভেপর লাইনটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের সাথে উন্মুক্ত, তাই না? তো এনভায়রনমেন্ট থেকেও তো সে খানিকটা হচ্ছে হিট ট্রান্সফার করছে করে। এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে তোমার নিচ থেকে পানি আসছে, এসে উপর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভেলোসিটি অনেক হাই। এত হাই ভেলোসিটিতে এটাকে অপারেট করতে হয় না, ওয়াটারের ভেলোসিটি একটু কম রাখতে হয়। আমি এই জন্য দেখার জন্য দিয়েছি যে অনেক হাই ভেলোসিটি, এবার উনি কমিয়ে দিলেন, ভেলোসিটিটা কমিয়ে দিলেন। কমিয়ে দেওয়ার পরে দেখো এরপরে একটা স্টেডি ফ্লোতে চলে আসছে। হ্যাঁ, এবার দেখো ওয়াটারের ভেলোসিটি কিন্তু অত বেশি না। আমি তোমাদেরকে ডিরেকশনটা দেখানোর জন্য ওই ভেলোসিটিটা অনেক হাই ছিল তখন। তো নরমালি ওভাবে করে চালালে দেখো এখান থেকে ড্রপ পড়ে, ড্রপ সিম্বলের মধ্যে পড়লে তারপরে ও এক্সট্রাক্ট করে নিয়ে বাইর হয়ে আসে। ঠিক আছে। ভ্যাপর লাইনটা দিয়ে যে ড্রপ গুলি পড়ছিল না এখানে, ওটা হচ্ছে ভ্যাপর লাইনের মধ্যেই খানিকটা কনডেন্স করে। যেহেতু এটা পুরাটা তোমার অ্যাডিয়াবেটিক করা সম্ভব না, সেহেতু ভ্যাপর লাইনটা উন্মুক্ত বলে আমরা ওই যেটা এখান থেকে যেটুকু কনডেন্স করে ওটুকু আবার এখান থেকে ড্রপ ওয়াইজ পড়ে, কিন্তু আসলে সিস্টেম হচ্ছে যে এখান থেকে পড়ার কথা। এই লিকুইডটা পড়লে পরে হাই টেম্পারেচার লিকুইড তো এটা, তাই না? ভ্যাপর থেকে সে লিকুইড হইলো, তাহলে ওই যদি আমি ধরি স্যাচুরেটেড লিকুইড ধরি, তাহলে ওর হচ্ছে ওই 70 ডিগ্রির আশেপাশে ওর টেম্পারেচার থাকার কথা লিকুইডের। হ্যাঁ, ওই হাই টেম্পারেচারের লিকুইডটা সে এক্সট্রাক্ট করতে পারে খুব ভালোভাবে, করে নিয়ে সাইফন টিউব যেটা খুব চিকন টিউব ওটা দিয়ে বের হয়ে আসে। ওকে, এবার দেখো আসলে সাইফনিং অ্যাকশনটা কিভাবে কাজ করে, হিপনোটাইজ করে দেয় আর কি। আমি এটাকে করে দিই। ঠিক আছে, দেখো সে এক্সট্রাকশন করতেছে, ইয়েলো কালারের অয়েলও আমি দেখতে পাচ্ছি যে এক্সট্রাকশন হচ্ছে। উপর থেকে আমি পাচ্ছি, লিকুইডটা পাচ্ছি, ও পড়ছে থিম্বলের ভেতরে পড়ে এখানে দেখো। আর এটা যেটা পড়ছে এটা হচ্ছে ভ্যাপর লাইন থেকে আসা, তো এটা স্বাভাবিক না। এটাকে যদি আমি আইসোলেট করতে পারতাম এনভায়রনমেন্ট থেকে, এই ড্রপগুলি পড়তো না। ওকে, আর এটা অনেক চিকন, এটা দিয়ে উঠবে না, উঠলেও তোমার এখানে গিয়ে আটকায় যাবে। যে পর্যন্ত লিকুইডের লেভেল থাকবে ওই পর্যন্ত গিয়ে আটকে যাবে। তো উপর থেকে আমার লিকুইডটা আসতেছে ড্রপ ওয়াইজ, সলভেন্ট যেটা এনহেক্সেন, ও এসে থিম্বলের মধ্যে পড়ছে। পড়লে তখন কি হচ্ছে, সে থিম্বলের ভেতরে আমার কি ছিল, অয়েল কেকটা ছিল। আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম, ক্রাশ করে নিয়ে অয়েল কেকটার মধ্যে সে কি হবে, অয়েলটাকে ডিসলভ করবে লিকুইড হওয়ার পরে। আর এই যে এখানে এটা তো আমরা দেখেছি, আমি এবার একটু টেনে দিই। হ্যাঁ, যেখানে গিয়ে তোমার সাইফনিং অ্যাকশন আছে ওখানে এটা আউটলেট স্বাভাবিকভাবেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে ভার্টিক্যালি রাখলে আমি যদি উপর থেকে ইনলেট দিতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে গ্র্যাভিটির কারণে ওই ওয়াটারটা বেরিয়ে যেত, তাই না? ও কিন্তু হিটটা ট্রান্সফার করার জন্য এনাফ টাইমটা পেত না। তো এই জন্য আমি ইনলেটটা সবসময় নিচ থেকে দেই, কুলিং ওয়াটারের ইনলেট। তো এভাবে করে করছে, দেখো একটু আগে এই লেভেলটা এখানে ছিল, এখন উঠে গেল, লেভেলটা উপরের দিকে উঠে গেল, আস্তে আস্তে উঠবে। দেখো লেভেলটা অনেক উঠেছে, এখন যাবে, আরো যাবে। 4 মিনিটস এর পরে গিয়ে আমরা দেখতে পাবো। দেখো এখনো বাড়ছে, এখানে দেখো আমার সাইফন টিউবটা এই পর্যন্ত, তাই না? লেভেলটা একটুখানি উপরে উঠেছে, একটুখানি উপরে উঠেছে, এটা 40 সেকেন্ডস এর দিকে যাই আমি। এবার দেখো এখনো সে উপরে একটু আছে, হালকা একটু, জাস্ট ডেল্টা এইচ। এবার সে চলে আসলো, দেখতে পেয়েছো? আবার দেখা এই জায়গাটা, দেখো লেভেল বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। সে অয়েলকে এক্সট্রাক্ট করছে, ইয়েলো কালার আমি দেখতে পাচ্ছি, নিয়ে সাইফনিং করে বের হয়ে আসলো। সে আবার এটাকে দেখো পুরোটাই চলে আসে। হ্যাঁ,
পুরাটাই চলে আসে, খুবই সরু একটা টিউব, ওটা দিয়ে পুরাটা আসে। আসলে আবার দেখো আমার বাড়ছে, লেভেল বাড়ছে, বাড়তে বাড়তে এই যে আস্তে আস্তে বাড়ছে, এতখানি হয়ে গেছে। তারপরে 8, 26 হচ্ছে, আর একটু হোক। এবার দেখো একটু পরেই আবার এই যে হয়ে গেল। ওকে, সাইফনিং অ্যাকশনটা এভাবে কাজ করে যে এই যে লেভেল, যে প্রেসারের ডিফারেন্সটা থাকে, এই প্রেসারের কারণে সে পুরাটা এক টানে চলে আসে নিচে, আবার নতুন করে লেভেল বাড়তে থাকে। বুঝতে পেরেছো সাইফনিং অ্যাকশনটা তোমরা দেখতে পেয়েছো? এমন কেউ আছো দেখতে পাওনি বা বুঝতে পারোনি? আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট। এরপরে দেখো আমি ওই যে অয়েল সহ পাওয়ার পরে এটাকে হচ্ছে করি, রিকভারিতে বসাই দেই। রিকভারিতে কেমন হয়, এখানে বয়েল হচ্ছে, হয়ে আমি এটাকে ইনক্লাইন পজিশনে বসালাম। এটা যদি ভার্টিক্যালি বসাতাম তাহলে কি হতো বলতো, এটা ড্রপ গুলি আমার আবার এই ফ্লাস্কে ফিরে আসতো, তাই না? তো ড্রপ গুলি ফ্লাস্কে ফিরে আসলে অসুবিধা, আমি যেহেতু আলাদা একটা সেটআপ করব, এই জন্য আমি ওটাকে ওই ইনক্লাইন্ড ওয়েতে বসায় দিই, যেন হচ্ছে যে ড্রপ গুলি আমার আলাদাভাবে সেপারেটেড ওয়েতে আমি কালেক্ট করতে পারি। যদি এটাকে ভার্টিক্যালি রাখতাম তাহলে কি হতো, আবার সে আমার এই ফ্লাস্কে ফিরে আসতো। দেখো এখানে আবার কিন্তু আমার সেই হোল্ডারটা নেই, থিম্বল এবং থিম্বলের হোল্ডারটা নেই, ওটা আমি খুলে ফেলেছি, মাঝখানের পোর্শনটা খুলে ফেলে ওখানে একটা টি টাইপ জিনিসপত্র বসিয়ে দিয়েছি। যেখানে আসি, দেখো এখানে একটা টি টাইপের একটা কানেকশন, উপরে একটা আমার থার্মোমিটার আছে টেম্পারেচার দেখার জন্য। এই কানেকশনে আমি কন্ডেন্সারটাকে বসিয়েছি। বসালে পরে কি হয়েছে, যে কুলিং ওয়াটার আউটলেট, এটা কুলিং ওয়াটার ইনলেট, এটা নিচ থেকে ঢুকে উপর থেকে বাইর হয়, সেখান থেকে কন্ডেন্স করে আমার ওই জমা হয়, এখানে এসে জমা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সলভেন্ট রিকভারি এর স্টেপ। এটা হচ্ছে তোমাদের অবজার্ভ ডেটা, এই ডেটা শিটটা আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ বলো। ম্যাম একটা বলো। কোয়েশ্চেন ছিল যে আমরা যখন কন্ডেন্সারে পানি দিচ্ছি ভেলোসিটিটা কম কেন রাখছি? ভেলোসিটি বেশি হলে তো ভেলোসিটি বেশি কনভেকশন। হলে বের হয়ে যাবে, চলে যাবে, সে হচ্ছে অযথা আমার অতিরিক্ত ওয়াটার খরচ হবে, বুঝছো? তাকে হচ্ছে হিট ট্রান্সফার করতেছো তো এই টার্মে, পড়তে পড়তে দেখবা যে এই টার্মেই না তোমাদের হিট ট্রান্সফার 3-1 এ। জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, তখন দেখবা যে হিট ট্রান্সফার হতে খানিকটা সময় লাগে, কারণ ও হচ্ছে জ্যাকেটের ভেতরে আছে, তার মাঝখানে তার একটা সলিড ওয়াল আছে, তাই না? গ্লাস মেড একটা ওয়াল আছে, সলিড ওয়ালের মধ্যে দিয়ে কন্ডাকশন হবে, কন্ডাকশন হওয়ার পরে তারপরে সে ওয়াটারের কাছে হিটটাকে ট্রান্সফার করবে। ভেতরে কনভেকশন হচ্ছে, তারপরে কন্ডাকশন হচ্ছে ওয়ালে, তারপরে ওয়ালের বাইরে যে ওয়াটার আছে তার ভেতরে আবার কনভেকশন হচ্ছে। এতগুলার প্রসেস পার হতে বা এতগুলো রেজিস্ট্যান্স পার হতে হিটের একটু সময় লাগে, ওই সময়টা ওকে দিতে হয়। শুধু শুধু আমি কেন এত ওয়াটার খরচ করতে যাব বলো? ইভেন তুমি যদি খানিকক্ষণ রেখেও দাও ওয়াটার, এটা তো টেম্পারেচার অত হাই না, 70 ডিগ্রি অনলি, তাই না? আর কুলিং ওয়াটার আমরা রুম টেম্পারেচারে যদি পাই, ধরো এখন 30-32 এরকম টেম্পারেচারে যদি পাই, তাহলে ওকে তুমি বেশ খানিকটা সময় রাখতে পারো ভেতরে, কারণ 40 ডিগ্রি এর মতো আমার ডেল্টা টি আছে ওখানে, ড্রাইভিং ফোর্স। তো আমি অনেকক্ষণ ওখানে ওয়াটার রেখে তারপর ওটাকে বাইর করলেও কিন্তু ওয়াটারটা একটু ওয়ার্ম হওয়ার টাইম পাবে, মানে হিটটা ট্রান্সফার করার টাইম পাবে। তা না হলে কি হবে, আমার যে টেম্পারেচারে ওয়াটার ঢুকবে ওই টেম্পারেচারেই ওয়াটার বের হয়ে আসবে, আমার লাভ নাই তো, বুঝছো? আমার লসটা বেশি, ওয়াটার অনেক বেশি কোয়ান্টিটিতে লাগছে। তো তার থেকে আমি হিট ট্রান্সফার করতে যে সময়টা লাগছে ওই সময়টা আমি ওকে দেই, ও হিটটা ট্রান্সফার করে নিই, তারপর বের হোক। এই জন্য হাই ভেলোসিটিতে চালানোর প্রয়োজন হয় না, আমার লো ভেলোসিটি দিলেই ও বরং এফিসিয়েন্টলি হিটটাকে ট্রান্সফার করার সময়টা পায়। ঠিক আছে, এই আর কিছু? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম যে অয়েলটা পাইলাম সেটা বয়লিং পয়েন্ট অয়েলের তো বয়লিং পয়েন্ট হয় না, তোমরা যখন ফিউয়েল ল্যাব করবে নেক্সট টার্মে 441 এ করানো হয়, CHE 402 যেটা, ওখানে দেখবে যে ওয়াটারের বয়লিং পয়েন্ট হয় না, ওয়াটারের হচ্ছে স্মোক পয়েন্ট হয়, ওয়াটারের হচ্ছে তোমার ওটাকে কি জানি বলে, ফ্ল্যাশ পয়েন্ট হয়, ওয়াটারের ফায়ার পয়েন্ট হয়, অয়েলের, সরি ওয়াটার না, অয়েলের কথা বলছি, অয়েলের হচ্ছে তোমার ফ্ল্যাশ পয়েন্ট হয়, ফায়ার পয়েন্ট হয়। কারণ অয়েল যখন জ্বলে বা ফ্ল্যামেবল হয় তখন কিভাবে হয়, লিকুইড অয়েল কিন্তু জ্বলে না, জ্বলে হচ্ছে লিকুইড অয়েল থেকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে ভ্যাপারটা প্রডিউস হয়, ওই ভ্যাপার হচ্ছে এয়ারের সাথে মিক্সড হয় বা অক্সিজেনের সাথে মিক্সড হয়, হলে সে যখন স্পার্ক পায়, ওই যে মিক্সচারটা আমার এয়ারের সাথে ফিউয়েলের, ওই মিক্সচারে তুমি স্পার্ক করলে তখন ওই ভেপারটা জ্বলবে কিন্তু লিকুইডটা জ্বলবে না।
ঠিক আছে, আমরা যে দেখি না যে লিকুইড, ধরো 1 গ্রাম ডিজেল আছে, উপরে আমি আগুন ধরাই দিলাম, এবার জ্বলতেছে, পুরা লিকুইড কিন্তু একসঙ্গে জ্বলে না, খেয়াল করেছো? শুধু সারফেসে ওটার ফ্লেমটা আমরা দেখতে পাই, কারণ হচ্ছে যে সারফেসে যে টেম্পারেচারটা আছে, হাই টেম্পারেচার, ওই টেম্পারেচারের কারণে ভেতরের অয়েলটা হচ্ছে তোমার হয়, ফিউয়েলটার টেম্পারেচার বাড়লে ওর থেকে ভ্যাপর প্রডিউসড হয়, ওই ভ্যাপরটা আমার অক্সিজেনের সাথে মিশলে সেই মিক্সড যে গ্যাসটা বা মিক্সড যে ভ্যাপর ফেজটা, ওটা হচ্ছে কন্টিনিউয়াসলি জ্বলতে থাকে। সিস্টেমটা হচ্ছে ওটা ফিউয়েলের। কিন্তু ফিউয়েল বা অয়েল যাই বলি না কেন, ওর হচ্ছে বয়েল করে না। বয়েল করলে তোমার ওই ব্যাপারটা হচ্ছে যে তোমার বাতাসে মিশেই যাবে, ওটার সিস্টেমটা ডিফারেন্ট, বুঝছো? আর এটা অনেক হাই হবে, মানে তোমার এই 70-র মতো হবে না আর কি। স্মোক পয়েন্ট যেটাতে গেলে ও স্মোক ক্রিয়েট করে, বা ওর ব্যাপারটা এমন একটা পর্যায়ে যায় যে তুমি স্পার্ক দিলেই ও জ্বলবে, ওটা অনেক হাই, 300 পার হয়ে যাবে মনে হয়। এক এক অয়েলের ক্ষেত্রে এক এক রকম, বাট না, এত লো না। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? জি ম্যাম বুঝছি। হ্যাঁ, ম্যাম মানে ওটাকে তুমি বয়েল আপ করতে পারবে না 70-তে আর কি। বলো। ম্যাম এই যে সাইফন অ্যাকশনের কথা বললেন না, ওইটার কারণে সবগুলা ওয়েল একসাথে পড়ে গেল, ওইটা প্রেসার হ্যাঁ, ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে কেমনে, মানে ওইটা কেমন লেভেলের যেন? কারণে, লেভেল, তোমার ভেতরে যত অয়েল জমবে বা যত লিকুইড জমবে, লিকুইডের নিচের দিকে প্রেসার তত বাড়বে, P=H ρ G। তো H বাড়লে প্রেসার বাড়বে, প্রেসার বাড়লেও ড্রাইভিং ফোর্স বাড়বে, আলটিমেটলি একটা প্রেসারে যাওয়ার পরে সে সাইফন টিউব দিয়ে বাকিটাকে পাঠিয়ে দিবে। এপাশ থেকে সে চাপ দিচ্ছে, এপাশ থেকে চাপ দিয়ে ওপাশ থেকে পাঠিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। ম্যাম জাস্ট 1 সেকেন্ডের নর্মালিও মধ্যে সবগুলা হ্যাঁ, চলে 1 গেল? সেকেন্ডের মধ্যেই সব চলে আসবে। ইভেন তুমি যদি পেট্রোলিয়াম ফিউয়েল, যে বলে না যে গাড়ি থেকে তেল চুরি করে নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়? ও কি পাম্প নিয়ে ঘুরে নাকি ড্রাইভাররা, যে এক গাড়ি থেকে তেল চুরি করে আরেক গাড়িতে পাঠিয়ে দিবে? ও তো ওই যে ওরকম টিউব টাইপের কিছু একটা দিয়া টান মারে, এপাশ থেকে টান মারলে তাহলে এক গাড়ি থেকে তেল আরেক গাড়িতে যায় গিয়া, বুঝতে পারছো? টান মাইরা আরেক গাড়ির ট্যাঙ্কের মধ্যে ঢুকায় দেয় ওটার ইনলেটটা। ওই টানেই হচ্ছে তোমার পুরাটা সাইফনিং অ্যাকশনের কারণে ওই খালি হয়ে যায় ট্যাঙ্কি, বুঝতে পারছো? ম্যাম সাকশন টাইপের কিছু হচ্ছে ওইখানে, হ্যাঁ, তাই তো? ওই তো সাকশন টাইপের, সাকশন যেটা করা হচ্ছে ওটা হচ্ছে ড্রাইভিং ফোর্স, তুমি এদিক থেকে টানতেছো। আর এখানে সাইফনিং অ্যাকশন যেটা হয়েছে, ওর ড্রাইভিং ফোর্স হচ্ছে প্রেসার, লিকুইডের হাইটের কারণে ওর ওখানে সাইফনিং অ্যাকশনটা হচ্ছে। আবার আমি একদিক থেকে টানলেও হচ্ছে কোনো কিছু দিয়ে, সেটা হচ্ছে ওপাশ থেকে পুরোটা চলে আসবে। এটা সাইফনিং অ্যাকশনের একটা বিশেষ ধরনের আর কি, বিশেষ ধরনের ফিচার। লিকুইডকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, কিন্তু কোনো পাম্প লাগে না। এটার উপরে একটু পড়াশোনা করো, আছে গুগলে আছে, ইউটিউবে আছে, একটু দেখলে বুঝবা। জি এটা ন্যাচারালি হয়, এমনিই হয়। ঠিক আছে, আর কিছু? আর কোনো কোশ্চেন আছে? তাহলে এমএস টিমস এ ঢুকে তোমাদেরকে এক্সামটা দিতে হবে। আর এটা হচ্ছে ডেটা শিট। দেখো এখানে হচ্ছে তোমার অয়েল কন্টেন্টটা কত দিয়েছি আমি, 18.49% একটা ভ্যালু, একটা র্যান্ডম একটা ভ্যালু দিয়েছি। কারণ এটা হচ্ছে গত বছরের, এই বছর হচ্ছে যে ওই করা হয় নাই, পুরাটা করা হয় নাই, গত বছরের ডেটাটা আমি এখানে দিয়েছি। নর্মালি এরকমই হয়, 20%-এর মতো হয়। ঠিক আছে, 20%-এর মতো হয়, এই জন্য হচ্ছে যে ওরকম 18.49% দিয়েছি আমি। এক একটা অয়েল কেকের অয়েল কন্টেন্ট এক এক রকম হয়, তো আমি একটা দিয়ে দিয়েছি। প্রিভিয়াস ইয়ারে জেনারেল ডেটা যেরকম ওরকম দেখে একটা দিয়ে দিয়েছি। আর এগুলা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট থেকে পাওয়া। ওকে, তো এগুলা এটা আমি দিয়ে দিব তোমাদেরকে ডেটা শিট। এখন আর কোনো ম্যাম কোশ্চেন না থাকলে হ্যাঁ বলো। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, ম্যাম বললেন যে বলো। হচ্ছে মানে যদি হচ্ছে পুরো দিন ধরে আমরা ওই এক্সট্রাকশনটা করি তাহলে বুঝতে পারবো যে অয়েল কেকে ঠিক কি পরিমাণ অয়েল আছে। কিন্তু ম্যাম হ্যাঁ, যদি এমন হয় যে মানে আমি যে সলভেন্টটা দিচ্ছি সেটা তো হচ্ছে বারবার হচ্ছে টার্ন করবে, তো এমন যদি হয় যে অয়েল কেকে যে অয়েলটা আছে সেটা একটা সার্টেন টাইমের পর হচ্ছে ওই যে সলভেন্টের সাথে যে মিক্স হবে সেখানে বেশি হয়ে যাবে, মানে হচ্ছে যে দুইটার মধ্যে ইকুইলিব্রিয়াম পর্যায়ে চলে আসবে, তখন তার এক্সট্রাকশনটা কিসের হবে না। ইকুইলিব্রিয়াম? মানে কেন হবে না? আমি তো পিওর সলভেন্ট পাঠাচ্ছি। তুমি খেয়াল করেছো যে এখান থেকে যে সলভেন্টটা যাচ্ছে সেটা তো পিওর, এর সঙ্গে কিন্তু কোনো অয়েল নাই। প্রত্যেকবার সে যখন থিম্বলের মধ্যে পড়তেছে নতুন এনহেক্সেন পড়তেছে, ফ্রেশ এনহেক্সেন পড়তেছে, এখানে কিন্তু কোনো অয়েল নাই। সো ওর হচ্ছে যে হওয়ার কোনো ব্যাপার নাই, ইকুইলিব্রিয়ামে আসার কোনো ব্যাপার নাই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। বুঝছো? প্রত্যেকটা লুপে দেখো ফ্রেশ এনহেক্সেন যাচ্ছে, এখানে কোনো অয়েল সহ এনহেক্সেন যাচ্ছে না যে ও একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে বা স্যাচুরেটেড হয়ে যাবে, ওই অপশন এখানে নাই।
এই জন্য এটা একটা বিশেষ ধরনের হচ্ছে এবং খুবই ইউজফুল একটা এক্সট্রাক্টর, এটা সক্সলেট এক্সট্রাক্টর, ওয়েল নোন, আচ্ছা ম্যাম, ওকে, থ্যাংক ইউ। হাইলি এফিসিয়েন্ট। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে তোমরা ইয়াতে এমএস টিমসে লগ ইন করো। আমি ঠিক 3:30 হচ্ছে কোশ্চেন দিব তোমাদেরকে, ঠিক আছে? ম্যাম 10 আরেকটা ছিল মিনিটস ওই যে টাইম মানে পাবা। হ্যাঁ বলো। ম্যাম ওই যে আবিরুল যে প্রশ্নটা করছিল ম্যাম, যে ওই যে নিচ দিক দিয়ে যাওয়ার কি যাবে না ম্যাম, সেখানে যদি ভালভ সিস্টেম করতাম তাহলে কি ভালো হতো না? যে তাহলে একমুখী শুধু উপর থেকে নিচে আসতো, নিচ থেকে উপরে যাইতো না। মানে আমি ব্যাপারটা বুঝি আমি নাই যদি কোনটা বলতেছো, কিসের কোন ইয়ার কথা বলতেছো? ম্যাম ওই যে আচ্ছা আমি সাইফোনিং নল শুনি। দিয়ে, ম্যাম সাইফোনিং নল দিয়ে ওই যে বললো যে হ্যাঁ, ব্যাপারটা উপরে যাবে কিনা। তো আমি যদি না যাবে সম্পূর্ণটা, না, যাবে না। হ্যাঁ, ম্যাম আমি যদি সম্পূর্ণটা কি? বন্ধ করার জন্য যদি শেষ প্রান্তে একটা ভালভ সিস্টেম করতাম, তাহলে ম্যাম হুম। যখন উপরে যখন প্রেসারটা থাকতো ফ্লুইডের তখন খুলে যাইতো, আর নিচ থেকে ম্যাম ভেপারটা উপরে যাইতো না। এটা করলে ভালো হতো। এই ছোট্ট একটা জিনিসের মধ্যে তুমি আবার একটা ভালভ বসাবা, কোনো দরকার আছে? এখান থেকে তো ভ্যাপার যায় না ওর মধ্যে। এটা এত সরু একটা নল যে এর মধ্যে ভ্যাপার যাওয়ার কোনো অপশন নাই। ব্যাপারটা যাবে না, এর ভিতরে যাবে না, বুঝছো? লিকুইডটা ওদিক থেকে আসবে কিন্তু এদিক থেকে ব্যাপার যাবে না, আর গেলেও সেটা খুব কম, নেগলিজিবল। ওটাতে আমার কোনো প্রবলেম হবে না। তো শুধু শুধু আমি ইয়া কেন করতে যাব? আমার যদি একটা এক্সপেরিমেন্টাল সেটআপ ঠিকভাবে কাজ করে তাহলে ওটাকে জটিল করার কোনো কারণ নাই। কারণ তুমি একটা সেটআপ যত বেশি জটিল করবা, যত বেশি ইনস্ট্রুমেন্টেশন করবা, তত বেশি ওর প্রবলেম ক্রিয়েট হবে। বুঝতেছো? দেখা যাবে ভালভটা এক সময় নোংরা হবে, ওটা ক্লিন করতে হবে। এগুলা ঝামেলার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বিকজ ওটা ছাড়াই আমার এই সেটআপটা খুব ভালোভাবে কাজ করে। ওখান থেকে যাই না, এই নলটা আমার এত বড় যে ভ্যাপর আমার এই নল দিয়েই যায়, ওখান থেকে ঢোকার কথা সে চিন্তাও করে না। বুঝতেছো? ইয়েস ম্যাম। ওটার জন্য কোনো প্রবলেম হয় না, ওটা খুবই নেগলিজিবল, ওটার জন্য কোনো অসুবিধা হয় না, এবং ওটা দিয়ে ঢুকেও না আসলে কোনো ব্যাপার। কারণ ব্যাপার ঢুকে যাবে কোথায়? ওপাশে তো লিকুইড তাকে চাপ দিয়ে রাখছে। যত লিকুইডের হাইট বাড়বে তত তোমার এই টিউবের মধ্যে ফাঁকা অংশটা কমবে না। আর দেখো কতগুলি হচ্ছে তোমার বাঁক আছে, বুঝতেছো? দাঁড়াও এটা দেখাই, কনডেনসেশন অফ সলভেন্ট ইনটু থিম্বল, এটাতে দেখালে হবে। দেখো এখানে একটা বাঁক আছে, এখানে একটা বাঁক আছে, এখানে বাঁক আছে। এতগুলি বাঁক পার হয়ে ভ্যাপরের আসলে যাওয়ার কথা না, তার আগেই সে কনডেন্স হয়ে নিচে পড়ে যাবে। বুঝছো? অনেকগুলি বাঁক আছে এখানে, অনেকগুলি হচ্ছে টার্ন করেছে ওই ইয়াটা। এদিকে যাই, অনেকগুলি টার্ন দেখেছো? এখানে এখানে টার্ন, এখানে টার্ন, এখানে আবার একটা বাল্বের মতো আছে, তারপর এখানে টার্ন করেছে। এই ভ্যাপার যখন যদি এখান থেকে উঠে উপর পর্যন্ত যাবে না, তার আগে সে ড্রপ ওয়াইজ আবার নিচে রাউন্ড বটম ফ্লাক্সে ফিরে আসবে। এটা খুব চিকন, এই ভ্যাপর লাইনটা ডাবল অলমোস্ট ডায়ামিটারে, কিন্তু এটা হচ্ছে যে ধরো এত একটা থিকনেসও আছে, থিকনেস আছে না? যদি এটা থিকনেসের কথা তুমি চিন্তা করো তাহলে ওই যে একটা ড্রপ লিকুইডের একটা ড্রপের যে থিকনেস হবে, এটা আসলে ওরকমই। তো ওইটুকু দিয়ে আর কতটুকু ভ্যাপর যাবে? এটা নিয়ে এত ইয়া করার কোনো কারণ নাই। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? ম্যাম বলো। ম্যাম ওই যে ওই নলটা যদি অত বাঁকা না করে একদম ডিরেক্ট নিচে থেকে দিতাম তাহলে তো অনেক মানে এই যেগুলো কোনো না, সিফনি তাহলে ওই যে নিচে থেকে এখান থেকে তো পড়ে যেত। তোমার এই নলটা যদি হতো, বাঁকা না হতো, তাহলে কি হতো? সরাসরি ডিরেক্ট যদি আমি লাইন করে দিতাম এখানে জমতো না, লিকুইডটা জমতো না। আর যদি এখানে লিকুইডটা না জমে তাহলে সে এক্সট্রাকশন করতো না, বিকজ এখানে একটা ফুল অফ সলভেন্ট থাকে বলেই সে হচ্ছে ভেতরে আমার একটা সলিড বস্তু আছে, তাই না? সলিড ম্যাট্রিক্স, যেটা আমার অয়েল কেক। ওই অয়েল কেকের মধ্যে তো তোমার একটু সময় দিতে হবে, যে বললাম না যে অপারেটিং ভেরিয়েবল আর এক্সট্রাকশন টাইম এগুলোর উপর ডিপেন্ড করে। সেই এক্সট্রাকশন টাইম তো তোমাকে দিতে হবে। সে টাইম দিতে গেলে তোমাকে সলভেন্ট এখানে খানিকক্ষণের জন্য হোল্ড করে রাখতে হবে। এই হোল্ড করে রাখার জন্যই আমার এই যে এত কেরিকেছি এখানে করা লাগে, বুঝছো? এতগুলি টার্ন দেওয়া লাগে। তা না হলে সরাসরি লাইন করে দিলে আমার জন্য খুব ইজি হইতো, আমাকে এত কিছু বানাইতে হইতো না। বুঝতেছো? তখন এটা আরো সিম্পলিফাইড হয়ে যেত। আর কিছু? থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে তোমরা এখান থেকে সাইন আউট করো, করে হচ্ছে ইয়াতে যাও, এমএস টিমসে যাও, ওখানে গিয়ে ওয়েট করো, আমি 5 মিনিট পরে 35 এ কোশ্চেন দিব আমি, এখন 30 বাজে। ঠিক আছে? ওখানে গিয়ে লগ ইন করো।